আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে যে তিনি তাকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো, এটা হবে ওজোন। এরপরে দুই আছে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে এটা হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। এরপরে তিনটা আছে বৃষ্টিছায়া অঞ্চলে উদাহরণ হলো, এটা হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এরপরে চারিটা আছে যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো, এটা হবে বিকিরণ। এরপর পাঁচে আছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, এটা হবে মৌসিনরাম। এরপরে ছয়ে পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হলো, এটা হবে বায়ুমণ্ডল। এরপরে সাতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, এটা হবে পার্বত্য অঞ্চলের মাটিতে। এরপরে আটেটা আছে রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ হয়, এটা হবে ল্যাটেরাইট মাটিতে। এরপরে নয়ে মহাকাশ স্টেশন থাকে, এটা হবে এক্সোস্ফিয়ারে। এরপরে 10এ যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, এটা হবে সংরক্ষিত অরণ্য। এরপরে 11 প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্য প্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়, এটা হবে অক্টোবর। এরপরে 12 আছে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, এটা হবে উত্তর পূর্বাঞ্চলে। এরপরে 2 এটা আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একইটা আছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা হবে ভিনসন ম্যাসিভ। এরপর 2 আছে আন্টার্কটিকা মহাদেশে কয়টি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে, এটা হবে 40টি দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। এরপরে 3 দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে কেন, এর কারণ হলো দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি আছে তাই। এরপরে 4টা আছে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন দুটি রাজ্যের নাম লেখো, এটা হবে মধ্যপ্রদেশ ও রাজস্থান। এরপরে 5এ আছে ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছগুলি কি কি। ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছগুলি হলো শাল, সেগুন, চন্দন, বাঁশ, আম, জাম, বট, অশ্বত্থ, পলাশ, শিমুল, মহুয়া প্রভৃতি। এরপরে আছে 6এ কোন অঞ্চলে চিরতা পাওয়া যায়, এটা হবে মেঘালয় ও হিমালয় পার্বত্য অঞ্চলে চিরতা পাওয়া যায়। এরপরে 7এটা আছে একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও, এটা হবে কাজিরাঙ্গা। এরপরে 8এ ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়, এটা হবে গির অরণ্যে। এরপরে 3এটা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একইটা আছে পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়, এর উত্তরটি হলো, এই যে এখান থেকে বলে দেব, উত্তপ্ত ভূপৃষ্ঠের তাপে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু প্রথমে উত্তপ্ত হয়। এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে ওঠে আর উপরের শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে। আবার এই শীতল বায়ু পুনরায় গরম হয়ে উপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়া পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। অর্থাৎ বলবে যে এইভাবে পরিচলন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এরপরে 2টা আছে সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন, এর উত্তরটি হলো, সিমলাতে বেশি ঠান্ডা পড়ার কারণ হিমাচল প্রদেশে রাজধানী পর্বত ঘেরা সিমলা শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উঁচুতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থানের জন্য এখানে গ্রীষ্মকালে 19 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং শীতকালে -1 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। অর্থাৎ শীতকালে ঠান্ডা তীব্রতা বৃদ্ধি পায়। এরপর এটা আছে 3 মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা যায় না, কারণ কি, এর কারণ হলো প্রচণ্ড বৃষ্টিতে মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। এরপর 4টা আছে মাটি ক্ষয় হওয়ার প্রধান 2টি কারণ ব্যাখ্যা করো, এর উত্তরটি হলো, এই যে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ একটা বলে দিই। এক হচ্ছে বৃষ্টিপাত, অনেক সময় ধরে প্রবল বৃষ্টি হলে
মাটি ক্ষয় বৃদ্ধি পায়। বৃষ্টির জল যখন ঢাল বেয়ে নেমে আসে তখন মাটি জলের সঙ্গে ধুয়ে যায়। যেমন চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের জন্য ল্যাটেরাইট মাটি পাহাড়ের গা বেয়ে ধুয়ে যায়। আর একটা তোমরা বলে দিতে পারো, এই যে মানবিক কারণ, মানবিক কারণটা বলবে যে বৃক্ষচ্ছেদন। গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে, নির্বিচারে গাছ কাটার ফলে মাটির এই বাঁধন আলগা হয়ে গিয়ে মাটির ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়। এরপরে এটা হচ্ছে 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এটা হচ্ছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এর উত্তরটি হলো এই যে 1957 থেকে 58 সাল আন্তর্জাতিক ভূপদার্থ বর্ষ হিসেবে ঠিক হয় এবং আন্টার্কটিকা মহাদেশ বিজ্ঞানের মহাদেশ রূপে চিহ্নিত হয়। কারণ এক হচ্ছে অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ হলো বিজ্ঞান, আর আন্টার্কটিকা মহাদেশ মানুষের কাছে একটা অজানা তথ্যে সমৃদ্ধ মহাদেশ। দুই, এই অজানা সব তথ্য জানতে ভূমিরূপবিদ্যা, আবহাওয়া বিজ্ঞান, হিমবাহবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীবন বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। এই ভূখণ্ড কোনো দেশের অধীন নয়, এটি আন্তর্জাতিক ভূখণ্ড। তাই ভারত সহ 40টিরও বেশি দেশের 100টারও বেশি গবেষণাগার গড়ে উঠেছে এই মহাদেশে। এরপরে দুইটা হচ্ছে মেরুজ্যোতি কাকে বলে? আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। এর উত্তরগুলি হলো মেরুজ্যোতি উত্তর ও দক্ষিণ মেরুতে একটানা 6 মাস রাত থাকার সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা অরোরা বলে। এতটাই বলে দেব। এরপর এটা হচ্ছে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে প্রথমে এটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। চির তুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। এরপর এটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু। এক হচ্ছে পেঙ্গুইন। এই মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়াতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পারার পেঙ্গুইন সব থেকে বড় হয়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো চর্বি স্তর থাকে। এরপর যেটা হচ্ছে সিল ও তিমি। আন্টার্কটিকার চারপাশে সমুদ্রে প্রচুর সিল ও তিমি দেখা যায়। সিল মাছ গ্রীষ্মকালে সমুদ্রের তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে, স্পাম, বেলেন, লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। সিল ও তিমি উভয়ই স্তন্যপ্রায় প্রাণী। এরপরে যেটা হচ্ছে ক্রেল। এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়। এদের ক্রিল বলে। ক্রিল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। এরপর হচ্ছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালব্রাস, গাল, স্কুয়া, স্নো, উইলসন্স, পেটেল, ফুলমা, সিটবিল, টান প্রভৃতি। এই মহাদেশে রটিফার, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। এরপরে আছে অন্যান্য জীবজন্তু। এছাড়া স্কুইড, আন্টার্কটিকার আইসফিশ, নানান সামুদ্রিক মাছ এখানে দেখা যায়। এরপরে এটা হচ্ছে সমুদ্রের ধারের আবহাওয়া আরামদায়ক হয় কেন? ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? এই দুটি প্রশ্নের উত্তরগুলি হলো স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত শীতল হয়, কিন্তু জলভাগ ধীরে উত্তপ্ত হয়
এবং ধীরে শীতল হয়, ফলে দিনের বেলা সমুদ্রবায়ু ও রাত্রিবেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এ কারণে সমুদ্র উপকূলের বায়ু উষ্ণতা খুব বেশি বা খুব কম হয় না। তাছাড়া আর্দ্র সমুদ্র বায়ুর প্রভাবেও উষ্ণতার তীব্রতা বাড়তে পারে না, ফলে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। কিন্তু এতটাই বলে দেব, তাই সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয়। এরপরে যেটা আছে, ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ বলা হয় কেন? এর উত্তরটি হলো, এই যে ভারতের জলবায়ু জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম হয়, ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। এরপরে এটা আছে 4 মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এই দুটি প্রশ্নের উত্তরগুলি হলো, মৌসুমী বায়ু বৈশিষ্ট্য এক হচ্ছে মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। 2 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগের উপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না, যেমন মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। 4 হচ্ছে মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আবার কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। এর পরের প্রশ্নের উত্তরটি হলো, অর্থাৎ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি হলো, এই যে শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। এরপরে এটা হচ্ছে 5 আগে নিচের প্রশ্নগুলি রচনাধর্মী উত্তর দাও। একটা আছে জলচক্র প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, প্রথমে এটা হচ্ছে সংজ্ঞা, যে চক্রাকার পথে কঠিন, তরল ও বাষ্পীয় এই 3 অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। আর চিত্রটা দেখে নাও ভালোভাবে, তোমরা এটা অঙ্কন করে দেবে। এরপর যে বর্ণনাটা বলে দেবে, সূর্যতাপে নদী, জলাশয়, সাগর, মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। হালকা আর্দ্র বায়ু সহজেই উপরের দিকে উঠে যায়। উপরের বায়ু উষ্ণতা কম হওয়ায় জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে। ঘনীভবন প্রক্রিয়ায় ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এগুলি একত্রিত হয়ে মেঘ রূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি বা তুষাররূপে ঝরে পড়ে। এই বৃষ্টির জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী, জলাশয়, সাগর, মহাসাগরে ফিরে আসে এবং আবার তা সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন তুষাররূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। জলের এই চক্রাকার আবর্তনই জলচক্র নামে পরিচিত। এরপরে 2টা হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? এর উত্তরটি হলো, এই যে বায়ুমণ্ডলের গুরুত্ব, এটা আমরা বলে দেব। 1 হচ্ছে প্রাণের সঞ্চার। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলে পৃথিবীতে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে। এরপর হচ্ছে 2 অনুকূল তাপমাত্রা। বায়ুমণ্ডল আছে বলে দিনের বেলা সূর্যতাপে পৃথিবী খুব উত্তপ্ত হয়ে ওঠে না এবং রাতে খুব শীতল হয়ে পড়ে না, ফলে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। এরপর হচ্ছে 3 খাদ্যের যোগান। বায়ুমণ্ডলের জন্যই জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টিপাত এগুলি সম্ভব। আর বৃষ্টির জলের দ্বারা কৃষিকাজ হয়। উদ্ভিদেরা খাদ্য তৈরি করে, সেই খাদ্য খেয়ে সমস্ত প্রাণী কুল জীবন ধারণ করে। এরপর আছে জলের ভারসাম্য রক্ষা। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্যতাপে বাষ্প হয়ে যেত, কিন্তু বায়ুমণ্ডলের জন্য এই বাষ্প পুনরায় মেঘ, বৃষ্টির মাধ্যমে জল রূপে পৃথিবীতে ফিরে এসে জলের ভারসাম্য বজায় রাখে। এরপর আছে অতিবেগুনি রশ্মির
হাত থেকে রক্ষা। পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাসের স্তর আছে তা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, ফলে আমরা চর্ম ক্যান্সার প্রভৃতি রোগের হাত থেকে রক্ষা পাই। এরপর আছে উল্কার হাত থেকে রক্ষা। পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের সংস্পর্শে চলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। এছাড়া আছে অন্যান্য গুরুত্ব। এক হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে লাগে, ধূলিকণা মেঘ সৃষ্টিতে সাহায্য করে, ফলে বৃষ্টিপাত হয়, বেলুন প্লেন আকাশে উঠতে পারে, বায়ু প্রবাহিত হয়।